মুহূর্তের একটা বিশাল বড় ব্রেকিং এসে পৌঁছেছে যে ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে এই যে অ্যাটাক, এই অ্যাটাকের পেছনে আমেরিকা, এই অ্যাটাকের পেছনে ট্রাম্প, এবং ইতিমধ্যেই কিন্তু আমেরিকাই রয়েছে এই অ্যাটাকের পেছনে। ভাবতে পারছেন কত বড় খবর। এবং আমেরিকা অ্যাটাক করেছে, ইরানে অ্যাটাক করেছে, এই খবর এসে পৌঁছেছে। চলুন আমরা সরাসরি আগে একটু বক্তব্যটার দিকে নজর রাখি, ট্রাম্প ঠিক কি বলেছেন। Violent takeover of the U.S. Embassy in Tehran, holding dozens of American hostages for 444 days. In 1983, Iran's proxies carried out the Marine barracks bombing in Beirut that killed 241 American military personnel. In 2000, they knew and were probably involved with the attack on the USS Cole. Many died. Iranian forces killed and maimed hundreds of American service members in Iraq. The regime's proxies have continued to launch countless attacks against American forces stationed in the Middle East in recent years, as well as U.S. naval and commercial vessels. A violent takeover of the U.S. Embassy in Tehran, holding dozens of American hostages. এই বক্তব্য থেকে একদম সরাসরি আমি চলে যাবো স্যারজির কাছে। স্যারজি, মানে এটা পুরোপুরি যেন এই অ্যাটাকের পুরো মোড়টা ঘুরে গেল। আমরা এতক্ষণ অবধি যেটা জানছিলাম যে ইসরায়েল অ্যাটাক করেছে, কিন্তু এবারে জানা যাচ্ছে যে ইসরায়েল নয়, আমেরিকা অ্যাটাক করেছে ইরানের উপরে। কি বলবেন? এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমেরিকা করেছে, এটা জেনে বুঝে করেছে। আপনি যদি আমেরিকার অ্যাক্টিভিটিজ আপনি জানুয়ারি মাস থেকে দেখেন, ভেনিজুয়েলাতে ওরা গিয়ে একটা প্রেসিডেন্টকে তুলে এনেছে আর পুরো ভেনিজুয়েলার অয়েলকে বলছে এটা আমাদের অয়েল, আমরা বিক্রি করবো। এন্ড এখন ইরান, কে এফেক্ট হচ্ছে এর থেকে? কার উপরে এটা ইম্প্যাক্ট হচ্ছে? এটা ইম্প্যাক্ট হচ্ছে চায়নার উপরে। তাই জন্য বলছি তো আপনাকে, ইরান শুধু একটা ফ্রন্ট ফেসে ওরা ওখানে ঘুরিয়ে ফিরে এসছে। যতগুলো এনার্জি রুট আছে আপনার বিশ্বের, পুরো হরমুজ থেকে এখন কোনো ফোটা তেল ওখান থেকে বেরোতে পারবে না। অনেক পাইপলাইন বানাতে হবে, অনেক পাইপলাইন আছে, অনেক পাইপলাইন অ্যাক্টিভেট করতে হবে। তাহলে এই যে 20% যেটা অয়েল যেত বিশ্ব জাগে, ওটা বন্ধ। আর তারপরে ভেনেজুয়েলা তেলটা বন্ধ। তাহলে রাশিয়ার তেল কত লোক কতদিন কিনবেন? যারা কিনবেন ওর উপরে স্যাংশন। তো সব থেকে বড় কান্ট্রি যেটা চায়না, চায়না ইজ নট রান বাই দ্য ক্রিটিক্যাল টেকনোলজিতে, ওরা চায়না রান অন দ্য ফিউল, ক্রুড অয়েল। ওদের ক্রুড অয়েল চাই। আর এই ক্রুড অয়েল আমেরিকা আজকে যখন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন কি আমি হামলা চালিয়েছি, তার মানে হলো ওই হরমুজ থেকে আর জল বেরোবে না। কেন? যে এই যে ইরান আছে, যেটা ল্যাবরেটরি আছে, যার মধ্যে অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে দুদিকেই। একদিকে আছে লিঙ্কন ফোর্ড, একদিকে আছে চায়না এন্ড রাশিয়া, রাইট? এদের মধ্যে যেটা যুদ্ধটা হবে, আপনি তো সরাসরি বলছেন এটা কি বিশ্বযুদ্ধ 3? ইয়েস। এর আগে কিছু আর হতে পারে না। আমেরিকাও আজকে দুর্বল আছে, রাইট? ওদের কাছে ক্যাপাবিলিটি নেই। ইসরায়েলের কাছে অত ক্যাপাবিলিটি ছিল না। এখন ধাপে ধাপে ওরা বানিয়েছে, ওদের কাছে স্টক পাইলেছে। আজকে ওরা এই আছে কি যদি ওরা আজকে যদি অ্যাটাক করতো আর যদি কাউন্টার অ্যাটাক আসছে, তাহলে কি প্রবলেম হবে? তার মানে হলো টার্গেট ম্যাট্রিক্স ইজ ক্লিয়ার, নাও লঞ্চ সিকোয়েন্স ইজ ক্লিয়ার। তার মানে কোথায় থেকে টমাহক মিসাইল এসছে, এটা গ্রাউন্ড বেস এসছে, এটা আপনার জর্ডান থেকে এসছে, সিরিয়া থেকে এসছে, কোথায় থেকে এসছে এটাও ওদের কাছে জানা আছে, ইরানের কাছে। তাহলে ইরান এই যে কাউন্টার মেজারের জন্য, তাই জন্য আপনাকে তো বললাম ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকা, পুরো ফাঁকা মাঠে গোল হয়েছে। আজকে 30 জায়গায় টার্গেট অ্যাড্রেস হয়েছে, লঞ্চ সিকোয়েন্স জানা গেছে। এখন কান্ট্রি বলছে আমি করছি। তাহলে এই ইরান টার্গেট ইজ রিজিম চেঞ্জ। রিজিম চেঞ্জ মানে তাদের অয়েল কন্ট্রোল করা। তাহলে খোমেনি আজকে আন্ডারগ্রাউন্ডে আছেন, অফগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে আছে। কত ক্ষতি হয়েছে আমরা জানি না, বিকজ টার্গেট অ্যাসেসমেন্ট করার টাইম লাগবে। নাও হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন অফ দ্য ইরান? ইরান এখন কি করবে? ইরান এখন ইসরায়েলকে তো মারবে না, ইসরায়েল বেঁচে গেল। তার মানে যে আমেরিকান এসেটস গুলো আছে, যেটা আপনার খাড়ি দেশে ছিল, তাই জন্য তো গতকাল বলা হলো, বেরুত থেকে বলা হলো আমেরিকান এমবাসি বললো তুমি বেরিয়ে যাও, চায়না নিজে বললো তেহরান থেকে বেরিয়ে যাও। এটা অ্যাকসেপ্ট হচ্ছিল। স্যার, আমরা কি এই কথাটা বলতে পারি যে এই যে আগে থেকে যে আমেরিকা অ্যালার্ট করে দিল ইসরায়েল থেকে মার্কিন দূতাবাস থেকে লোকজনকে সরে আসার জন্য, তাহলে তখন থেকেই এই যে খেলাটা একেবারে সেট হতে শুরু করে দিয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে আসবেন এবং তারপরে ধীরে ধীরে মার্কিন দূতাবাসগুলোকে ফাঁকা করা হবে এবং তারপরে এই অ্যাটাক। তাহলে কি পুরোটাই কি একটা প্ল্যান করে আগে থেকেই পুরোটা রেডি ছিল, সাজানো গোছানো বিষয় ছিল? এই যুদ্ধটা একদম সাজানো যুদ্ধ আছে। ওদের 4টে ফেজ ছিল। প্রথম ফেজে এরা নিজে যতগুলো আমেরিকা যতগুলো ওদের এই ছিল ফ্লিট ছিল, যেটা 7th ফ্লিট আমাদের এগেইনস্টে যেটা এই ছিল 1971-এ, ওরকম ইউএসএস লিঙ্কনকে আনলো,
ফোর্ডকে আনলো, ওরা রেডি ছিল না। এখন আপনি যদি ওয়াশিংটন পোস্ট মতন একটা নিউজ পেপারকে পড়েন, ওরা বলছে ইউএসএস ফোর্ডে 5,000 লোক থাকে, ফৌজি লোক থাকে, ওদের জন্য টয়লেট নেই, এরকম কথা ডিসকাস করা হচ্ছে। তো ধীরে ধীরে ওরা পুরো জিনিসটা নড়লো। এটা ফেজ 1 ছিল। আমরা ভেবেছিলাম এটা মনে হয় ভয় দেখাবার জন্য ইরানকে ওরা এনেছে, না। তারপরে ওরা কি বিল্ড আপ করলো, ওরা অ্যামিনিশন আনলো। তার মধ্যে আমরাও হতে পারি, আমরাও আমাদের প্রোডাকশন দিয়েছি, আমাদেরও জিনিস হতে পারে, পাকিস্তানও হতে পারে। এটা ধাপে ধাপে মানুষ যারা জানে, ওদের টেকনোলজি ট্রান্সফার, মিসাইল ট্রান্সফার, এটা সব জানে। ওরা নিজের ক্যাপাসিটি বিল্ড আপ করেছে, 5 থেকে 6 দিনের ওদের কাছে মিসাইল আছে, ওর আগে কি করবে, কোথায় থেকে আসবে, এই চেন গুলো সেট আপ করলো। তৃতীয়, ওরা আমরা বলি সাপ্রেশন অফ এনিমি ডিফেন্স, তার মানে F-22, তারপরে ওদের 11 R-11, এটা স্ট্র্যাটেজিক যেটা জিনিস ছিল, যেরকম আপনার ভেনিজুয়েলাতে অপারেশন করলো, হেভি ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইরানিয়ান যেটা এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে, ওদের রাডার আছে, আজকে পুরো শেষ। তাই জন্য এই 30 যেটা আপনার টার্গেট আপনি প্রোফাইলিং দেখছেন, যেখানে আজকে আমেরিকা মারলো, আমেরিকা যেখানে মারলো, ওর মধ্যে আপনার ওর মধ্যে রাডার আছে, ওর মধ্যে যাদের হেডকোয়ার্টার্স আছে, ওর মধ্যে আল খোমেনি বা প্রেসিডেন্টস বাড়িগুলো আছে, ওর মধ্যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে, ওর মধ্যে নিউক্লিয়ার জায়গা যেটা বেঁচে গেছিল ওসব গুলো আছে। তাহলে এই যে আমেরিকা মেরেছে, খুব ওটা জিনিসটা এনেছিল। আর আজকে তো চতুর্থ জায়গা আপনার ডিডে দিয়ে দিয়েছিল। এটা খুব সাজানো ছিল। আমরা শুধু বলছিলাম টাইম কবে হবে। আর ওর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যখন ওদের ইসরায়েলে গেছেন, এক ইনডাইরেক্টলি ওরা বলেছিল, তার মানে বিশ্বে আপনার আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী কি করছেন এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেন যে আমেরিকার সঙ্গে আমাদের ট্যারিফের পর আপনি জানেন আমরা দ্য সাফারার 50% ট্যারিফ আমরা অনেক মাস ধরে। আর আমাদের বিজনেস গুলো আমরা অফকোর্স আমাদের যে বিজনেস পলিসি আছে, অনেক বিজনেস দিকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ট্রেড করলাম, কিন্তু আমেরিকা যাকে আমরা বন্ধু বললাম, যাদের আমাদের ক্লোজ এলাই ছিল, আমাদের উপরে সব থেকে বেশি ব্রাজিলের সঙ্গে আমাদেরকে 50% ট্যারিফ লাগালো, রাইট? তাহলে আমেরিকার সঙ্গে আমাদের তো কথা হচ্ছিল ডিপ্লোম্যাটিক লেভেলে, কিন্তু ভিজিবলি যেটা পুরো বিশ্ব দেখবে, তাই জন্য ইসরায়েল আমাদের প্রধানমন্ত্রীকে ডাকলেন। এন্ড প্রধানমন্ত্রী আমাদের গিয়ে 1 রাত থেকেছেন। তার মানে উনি যখন ওনার প্লেনটা যাচ্ছে আপনার আরাবিয়ান সি হয়ে ঢুকছে, উনি দেখতে পাচ্ছেন ইউএস লিঙ্কন কোথায়, উনি দেখতে পাচ্ছেন জর্ডানে কোথায় F-35 কোথায় আছে। যখন উনি বেন গুরিয়ন যখন উনি নেবেছেন আপনার ইসরায়েলের তেল আবিবে, উনি দেখতে পাচ্ছেন F-22 কোথায়, উনি পুরো আর্মাডা দেখছেন, উনি সবকিছু দেখেছেন। ওর মধ্যে আপনার আমাদের প্রধানমন্ত্রী ওখানে গেছেন। তার মানে কি হলো, উনি যখন বলেছেন আমি তোমার সঙ্গে আছি, তার মানে ইসরায়েল বলল বিশ্বের সব থেকে বড় ডেমোক্রেসি, যার মধ্যে 140 কোটি মানুষ আছে, ওরা আমার সঙ্গে দাঁড়িয়ে বলছে এই সন্ত্রাসবাদের যুদ্ধে, এই নিউক্লিয়ার এগেইনস্ট তাহলে নিউক্লিয়ার, তো একটা কথা বলা যেতে পারে স্যারজি, তাহলে এই মুহূর্তে যদি দেখা যায় যে ইরানের বিপক্ষে কিন্তু প্রত্যেকটা দেশ, ইসরায়েল তো ছিল, ইসরায়েলের বন্ধু ভারত, আমেরিকা বিপক্ষে, একটার পর একটা শক্তিশালী দেশ কিন্তু বর্তমানে তাহলে দেখা যাচ্ছে যে ইরানের বিপক্ষে। তবে অন্যদিকে ট্রাম্প তার বক্তব্য ইতিমধ্যেই সামনে রেখেছেন, কি উঠে এসেছে, কিভাবে হল অ্যাটাক, সমস্ত বিষয়টা জানবো।